লা গ্র্যান্ডি পটলডাঙ্গার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। পটলডাঙ্গার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ক্যাবলা হাবুল টেনিদা আর লিকলিকে পেলারাম। পটলডাঙ্গার আমরা কজন বিখ্যাত চার। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজ বৈচিত্র্য পরিবার এসে পৌঁছেছে পটলডাঙ্গায় সেই বিখ্যাত চার মূর্তিমানের সঙ্গে দেখা করতে। বৈচিত্র্যের হাত ধরে এর আগে আপনারা যেমন গেছেন তারিণী ঘুরোর টেকে, সেরকমই আপনারা শুনেছেন তারানাথ তান্ত্রিকের কাছে গিয়ে গপ্প। প্রফেসর শঙ্কুর অসামান্য কৃতিত্বের সাক্ষী হয়েছেন আপনারা। আবার ব্যোমকেশ বক্সী, যাকে গোয়েন্দা বলা চলে না, যিনি সত্যান্বেষী, তার ক্ষুরোধার বুদ্ধির পরিচয় পেয়েছেন আপনারা আমাদের গপ্পের আসরে। সেরকমই আজ আপনাদের আমরা নিয়ে যাব পটলডাঙ্গার রোয়াকে, যেখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো ভজহরি বারুজ্জের ওরফে টেনিদার। টেনিদার বলা গল্পের মাথামুন্ডু যদিও কল্পনার বাইরে, তবুও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট এই চরিত্রটি ছোট থেকে বড় সবার মনে জায়গা করে নিয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নিদারুণ প্রতিশোধ আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প নিদারুণ প্রতিশোধ। চাটুজ্জেদের রোয়াকে বসে পটলডাঙ্গার টেনিদা বেশ মন দিয়ে তেলে ভাজা খাচ্ছিল। আমাকে দেখে কপ কপ করে বাকি বেগুনি দুটো মুখে পুরে দিয়ে বললে, এই যে শ্রীমান পেলারাম, কাল বিকেলে কোথায় গিয়েছিলে? খেলার মাঠে তোর যে টিকিটাও দেখতে পেলুম না। বলি ব্যাপার খানা কি? আমি বললুম, আমি মেজো দাদার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিলাম। বটে বটে, তা কি রকম দেখলি? আরে খাসা, পুরো ডিলাডি গ্র্যান্ডি ম্যাফিস্টো ফিলিস যাকে বলে। হাতি, বাঘ, সিংহী, ফ্লাইং ট্রাপিজ, মোটর সাইকেল, কত কি। কিন্তু জানো টেনিদা, সব চাইতে ভালো হলো শিম্পাঞ্জির খেলাটা। চা খেলো, চুরুটো ধরালো। এই টেনিদা নাকটাকে কুঁচকে পাতি নেবুর মতো করে বললে, রেখে দে তো শিম্পাঞ্জি। আমার কুট্টি মামার বন্ধু রামগিদ্দার বাবু একবার একটা গোদা হনুমানের যে খেল দেখিয়েছিলেন, তার কাছে কোথায় লাগে তো সার্কাসের শিম্পাঞ্জি? নস্যি, স্রেফ নস্যি। তাই নাকি গো? আমি টেনিদার কাছে ঘন হয়ে বললাম, তা রামগিদ্ধর বাবু আবার কোথায় দেখলেন সে খেলা? উড়িষ্যায়। উড়িষ্যায়। আমি মাথা নাড়া দিয়ে বললুম, বুঝেছি, পুরীতে গিয়ে জগন্নাথের মন্দিরের ধারে আমিও কয়েকটা বড় বড় হনুমান দেখেছিলুম। তারপরে ওগুলো আবার মনীষী তুই হনুমান নাকি? গাদা গাদা জগন্নাথের পেশাদ খেয়ে নাদা পেট নিয়ে বসে আছে, গলায় একটা করে মাদুলি পরিয়ে দিলেই হয়। হনুমান দেখতে গেলে জঙ্গলে যেতে হয়, মানে কেওনঝড়ের জঙ্গলে। কেওনঝড়? সে আবার কোথায়? তাই যদি জানবি তাহলে পটলডাঙ্গায় বসে পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাবি কেন রে? নে গপ্প শুনবি তো এখন মুখে স্ক্রু পেটে চুপটি করে বসে থাক। বকের মতো বক বক করিস নি। কিন্তু টেনিদা, বক তো বক বক করে না গো, ক্যাঁ ক্যাঁ করে। চুপ রাও ক্যাবলা, বক 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 করে না? কোন দিন তো বলে বসবি কা 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 করে না, পাঠার মতো ভ্যা ভ্যা করে। আজব। হয়েছে হয়েছে, তুমি বলে যাও। বলবোই তো, তোকে আমি তোয়াক্কা করি নাকি? এখন আমাকে ডিস্টার্ব করিস নি, মন দিয়ে রামগিদ্দর বাবুর গল্প শুনে যা, বিস্তর জ্ঞান লাভ করতে পারবি। হয়েছে কি, রামগিদ্দর বাবু কন্ট্রাক্টরের কাজ করতেন, মানে পুল টুল রাস্তাঘাট এইসব বানাতে হতো তাকে।
সেই কাজেই তাকে সেবার কেউনঝড়ের জঙ্গলে যেতে হয়েছিল। কুলি, তাঁবু, জিপগাড়ি এইসব নিয়ে সে এক ইলাহি কাণ্ড। বনের ভেতরেই একটুখানি ফাঁকা জায়গা দেখে রামগিদ্দর বাবু তাঁবু ফেললেন। মাইল 2 দূরে পাহাড়ি নদীর উপর একটা পুল তৈরি হচ্ছে। সকালে বিকালে সেখানে জিপ নিয়ে রামগিদ্দর বাবু কাজ দেখতে যান। জঙ্গলে তার হনুমান, গাছে গাছে তাদের আস্তানা, কিন্তু লোকজনের উৎপাতে আর জিপের আওয়াজে তারা এদিক ওদিক পালিয়ে গেল। রামচন্দ্রজি তো আর নয়, আর উপরে আর ভরসা রাখবে বলো? কুলিরা অবশ্যই মাঝে মাঝে ঢোল আর খঞ্জনি বাজিয়ে রামাহো রামাহো বলে গান গাইতো, কিন্তু সেই বিকট চিৎকার শুনে কি আর ওই অবলা জীব কাছে আসতে সাহস পায়? তবু একটা কাণ্ড ঘটল। সেদিন দুপুরবেলা দাপুর বাইরে বসে রামগিদ্দর চা পাটি খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন সামনে গাছের ডালে বসে একটা গোদা হনুমান জুলজুল করে তাকাচ্ছে। মুখের চেহারাটা ভারী করুণ। কাঙালকে কিছু দিয়ে দিন দাতা, ভাবখানা এই রকমই। রামগিদ্দর বাবুর ভারী মায়া হলো, একটা চাপাটি ছুঁড়ে দিলেন। হনুমান সেটা কুড়িয়ে নিয়ে মাথাটা একবার সামনে ঝুঁকিয়ে দিলে যেন বললে সেলাম হুজুর। তারপরেই টুপ করে গাছের ডালে কোথায় হাওয়া হয়ে গেল। পরের দিন রামগিদ্দর যে খেতে বসেছেন ঠিক হনুমানটা এসে হাজির। আজও রামগিদ্দর তাকে একটা চাপাটি দিলেন। সেও তেমনি করেই তাকে সেলাম করে ওই চাপাটিগুলা নিয়ে উধাও হলো। এমনি চলতে লাগলো মাসখানেক ধরে। রোজ খাওয়ার সময় হনুমানটা আসে, তার বরাদ্দ চাপাটিখানা নিয়ে চলে যায়। যাওয়ার সময় তেমনি মাথা ঝুঁকিয়ে সেলাম করে, আর কোনো রকম বিরক্ত করে না। কোনোদিন একখানার বদলে 2খানা চাপাটি চায় না। মানে সেই বর্ণ পরিচয় সুবোধ বালক গোপালের মতো আর কি, যাহা পায় তাহাই খায়। তা খাচ্ছিল, চলছিল বেশ। রামগিদ্দর বাবুই একদিন গোলমালটা পাকিয়ে বসলেন। সেদিন কুলিদের সঙ্গে বকাবকি করে মেজাজ অত্যন্ত খারাপ, অন্যমনস্কভাবে খেয়েই চলেছেন। ওদিকে সেই গোপাল মার্কা সুবোধ হনুমান সে কখন থেকে ঠায় বসে আছে, সেদিকে তার খেয়াল নেই। ধীরে সুস্থে সব কটা চাপাটি চিবুলে বড় 1 বাটি দুধ খেলেন। তারপর মোটা সোটা গোপ জোড়া মুছতে মুছতে উঠে গেলেন। হনুমানের কথা তার মনেও পড়ল না। পরদিন যেই চাপাটির থালা নিয়ে বসেছেন অমনি হুপ করে এক আওয়াজ। ব্যাপার কি যে হলো ভালো করে ঠাহর করবার আগে রামগিদ্দর দেখলেন থালার 8খানা চাপাটি বেমালুম ভ্যানিশ। তার নাকের সামনে মস্ত একটা লেজ, একবার চাবুকের মতো দুলে গেল হুপ করে শব্দ, আর একবার গাছের ডাল ঝরঝর করে নড়ে উঠল। ব্যাস, কোথাও আর কিছু নেই। 2-1জন কুলি হই হই করে উঠল, ঠাকুর হাই হাই করে উঠল, আর রামগিদ্দর স্রেফ হা করে রইলেন। রোজ রোজ হতো ছাড়া হনুমানকে চাপাটি খিলাচ্ছি, আর সে কিনা এই সাবেক তমিজ। আর কোনো জানোয়ার হলে রামগিদ্দর তাকে গুলি করে মারতেন, কিন্তু মহাবীরজির জাত ভাইকে তো আর সত্যি গুলি করা যায় না, সে তো মহা পাপ। রাগের চোটে রামগিদ্দর মুখের এক গোছা গোফি টেনে ছিঁড়ে ফেললেন, বললেন, দাঁড়াও, রামগিদ্দর চৌধুরী খাসবলিয়া জেলার রাজপুত আছে, আমিও তোমাকে ঠান্ডা করে দিচ্ছি। পরদিন ঠাকুরকে ডেকে বললেন, এইখানে সব চাইতে ঝাল যে মির্চাই মানে লঙ্কা পাওয়া যায় তারই বাটনা কর 6টা খানে, আর তাই দিয়ে তৈরি কর 2খানা চাপাটি। তারপর আমি দেখে নিচ্ছি ওই সালার হনুমানজিকে।
খেতে বসেই কোনো দিকে না তাকিয়ে, মানে থালা শুধু লোপাট হওয়ার কোনো চান্স না দিয়েই রামগিদ্দ সেই লঙ্কা বাটা ভর্তি চাপাটি দুখানা ছুঁড়ে দিলেন মাটিতে। আবার শব্দ হলো হুপ। হনুমান নেমে পড়ল, কুড়িয়ে নিলে চাপাটি, রোজগার মতো সেলাম করলে, তারপরেই টুপ করে গাছের ডালে। রামগিদ্দরের কুলিরা তার দুপাশে লাঠি হাতে দাঁড়িয়ে রইল যাতে কোনো অঘটন না ঘটে। আর 2 মিনিটের ভেতরেই গাছের ওপর থেকে নিদারুণ এক চিৎকার শোনা গেল। হনুমান এড়াল থেকে ওডালে লাফিয়ে বেড়াতে লাগলো, আওয়াজ হতে লাগলো খ্যাক 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 খো খো। পাখিরা চিৎকার করে পালাতে লাগলো, গাছের ছেঁড়া পাতা উঠতে লাগলো চারদিকে। মানে দ্বিতীয়বার হনুমানের মুখ খুলল আর শুরু হয়ে গেল দস্তুর মতো লঙ্কা কাণ্ড। গাছ থেকে হনুমান চেঁচাতে লাগলো খ্যাক খ্যাক খো খো, আর নিচ থেকে সজল বলে রামগিদ্দর হাসতে লাগলেন। সেরা হনুমান আজ আচ্ছা জব্দ হয়েছে। রামগিদ্দরের চাপাটি লুট, মানুষ চিনে না, বোঝ বোঝ এখন। খানিকক্ষণ দাপাদাপি করে হনুমান কোন দিকে ছটকে পড়লো কে জানে। রামগিদ্দর আরো আধ ঘন্টা ভুঁড়ি কাঁপানো অট্ট হাসি হেসে তার সেই জিপ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কাজ দেখতে। হনুমানের মুখ পুড়িয়ে মনে মনে তো বেজায় খুশি হয়েছেন, কিন্তু রামায়ণে রাবণের যে কি দশা হয়েছিল সেটা বেমালুম ভুলে গেছেন। তখন টের পেলেন বিকেলেই। কাজ দেখে যখন ফিরে আসছেন বনের মধ্যে, তখন ছায়া নেমেছে, দিব্যি ঝিরঝিরে হাওয়া বইছে, চারিদিকে পাখিটাকি ডাকছে। রামগিদ্দরের মেজাজটাও ভারী খুশি হয়ে রয়েছে। আস্তে আস্তে জিপ চলেছে আর রামগিদ্দর গুনগুন করে গান গাইছেন। वन में चले रामचंद्र जी और साथ में चले भाई लक्ष्मण। এই সময় জিপের ড্রাইভার বাঁটকুল সিং বললে, আরে এ কোন বেকুবের কাণ্ড, রাস্তা জুড়ে গাছের ডাল ভেঙে রেখেছে, এখন যায় কি করে? রামগিদ্দর দেখলেন তাই বটে, ছোট বড় ডালপালা দিয়ে বনের ছোট পথটি যেন একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে। বুনো লোকগুলোর কারবারই আলাদা। বিরক্ত হয়ে বললেন, अरे गाड़ी थामिए, रास्ता साफ करो बेटन सिंह। বাটুল সিং জিপ থেকে নেমে রাস্তা পরিষ্কার করতে যাচ্ছে, আর ঠিক তখন গুপগাপ হুপহাপ গাবাত সমস্ত বন যেন একসঙ্গে ডাক ছেড়ে উঠল। গাছের মাথায় মাথায় ঝড় বয়ে গেল, আর বললে বিশ্বাস করবি নে পেলা, দুর্দাপ শব্দে কোত্থেকে কমসে কম 150 হনুমান লাফিয়ে পড়ে রামগিদ্দর বাবুর জিপ গাড়ি ঘেরাও করে ফেলল। দ্বিতীয় লঙ্কা কাণ্ডের পর এ যেন দ্বিতীয় রাবণ বধের ব্যবস্থা। ব্যাপার দেখেই তো বাটুল সিংয়ের হয়ে গেছে, সে তো আরে বাপ রে বলে বন বাদার ভেঙে দৌড়। রামগিদ্দরও জিপ থেকে লাফিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে গোড়া হনুমান তাকে জাপটে ধরলে। বলে পরিত্রাহী হাঁক ছাড়লেন রামগিদ্দর, কিন্তু 150 হনুমানের গুপগাপ শব্দে তার চেঁচানি কোথায় তলিয়ে গেল। তখন কি হলো বল দেখি। দুটো হনুমান তার দুকান শক্ত করে পাকড়ে ধরলে, একটা তার দুকালে ঠাই ঠাই করে বেশ কবার চড়িয়ে দিলে। मेरा जान गया, अरे जान गया रे बा। বলে যে রামগিদ্দর চেঁচিয়ে উঠে হাঁক ছেড়েছেন, সঙ্গে সঙ্গে সেই যে হনুমান সকালে যাকে খুব জব্দ করেছিলেন, সে রামগিদ্দরের মুখের ভেতর একখানা চাপাটি গলা পর্যন্ত ঠেসে দিলে। কোন চাপাটি বুঝেছিস তো? মানে লঙ্কা বাটায় লাল টুকটুকে সেই 2রা নম্বরের চিজটি।
জিভে সেটা লাগতে না লাগতেই রামগিদ্দরের মুখে যেন আগুন জ্বলে উঠল। একবার ফেলে দিতে গেলেন মুখ থেকে, কিন্তু সাধ্য কি, তক্ষুনি দুগালে দাম দাম করে 2 থাপ্পড়। অগত্যা রামগিদ্দর নিজের কীর্তি সেই চাপাটি খেলেন, মানে খেতেই হলো তাকে। 150 হনুমানের সঙ্গে তো আর চালাকি নয়। 150 হাতে 150টি চাটি খেলে রামগিদ্দরও রাম ইঁদুর হয়ে যাবেন। কিন্তু চাটি বাঁচাতে যা খেলেন তার চাপাটি নয়, সোজাসুজি দাবানল, যাকে বলে চিবুনি দিতেই চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। মনে হতে লাগলো গলা থেকে চাঁদি পর্যন্ত কি বলে একেবারে লেলিহান শিখায় জ্বলছে। রামগিদ্দর কেবল তারস্বরে বলতে পারলেন, আরে বাপ রে, আরে বাপ রে, জল, পানি পানি, জল। তারপরে সব অন্ধকার। ওদিকে কুলির দল আর বন্দুক টন্দুক নিয়ে বাঁটকুল যখন ফিরে এলো, তখন হনুমানদের এতটুকু চিহ্ন কোথাও নেই। কেবল রামগিদ্দর পথের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর সেই চাপাটি চোট সামলাতে পাক্কা 1 মাস হাসপাতালে। তাই বলছিলুম, আমার কাছে সার্কাসের শিম্পাঞ্জির গপ্প আর করিসনি রে। আসল খেল দেখতে চাস তো সোজা কেওনঝড়ের জঙ্গলে চইলা যা। এই বলে পটলডাঙ্গার টেনিদা আমার চাঁদিতে কোড়াং করে একটা গাঁটটা মারল, আর তারপরেই 3-4টে বড় বড় লাফ দিয়ে সোজা শ্রদ্ধানন্দ পার্কের দিকে হাওয়া হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন টেনিদা সিরিজের একটি অসাধারণ কাহিনী, নিদারুণ প্রতিশোধ। গল্পের সূত্রধার এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে আমি রায়া, টেনিদার ভূমিকায় সুমন, প্যালারাম ও ক্যাবলার ভূমিকায় প্রীতম, রামগিদ্দর বাবুর চরিত্রে সুকুমার মাইতি, ড্রাইভারের চরিত্রে সুদীপ্ত, পোস্টার ডিজাইনে প্রীতম। বিশেষ ধন্যবাদ জানাই অনিমেষ মুখার্জিকে 4 মূর্তির মান্নাদের গাওয়া সেই বিখ্যাত গানটি গাওয়ার জন্য। ধন্যবাদ জানাই বৈচিত্র্য পরিবারের সকল সদস্যদের আমাদের পাশে থাকার জন্য। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প। ধন্যবাদ।